প্রতিভা বসুর লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম দুকুলহারা। এইবার ঘাবড়ালেন বিন্দুবাসিনী। না, আর বোধহয় থাকা গেল না। আবার ঢেউ উঠেছে ত্রাসের। শোনা গেছে পাসপোর্ট নামক কি একটা যেন তৈরি হচ্ছে দেশে, আর কেউ পাকিস্তান ছেড়ে যেতে পারবে না হিন্দুস্থানে। একেবারে জালিয়ানওয়ালা বাগের মতো হিন্দুদের সব গুম খুন করে ফেলবে ওরা। তাই নাকি? ভয়ে শিরশিরানি উঠল পাকিস্তানি সংখ্যালঘুদের মধ্যে। তারপর ঝোপঝাড়, বন বাদার, মাঠ ঘাট, ক্ষেত খামার সব পেরিয়ে দৌড় দৌড় আর দৌড়। মোট ঘাট মাথায় নিয়ে কেউ কেউ দুই ট্যাঁকে দুই বাচ্চা নিয়ে, কেউ বা একা একা, যে যেখান দিয়ে পারল ছুটল। কোনো রকমে সীমানাটুকু পার হতে পারলেই হয়। খ্যাপার মতো, উন্মাদের মতো শ্বাস টানতে টানতে প্রাণের ভয়ে পালালো সব। গালে হাত দিয়ে বিমর্ষ মুখে বিন্দুবাসিনী ঘরে বসে ভাবতে থাকলেন, এখন তিনি কি করবেন? এরপরেও কি থাকা উচিত? কিন্তু যাবেনই বা কোথায়? কে আছে তার? কি আছে? একলা একটা মানুষই তো নয়। তিনি নিজে, বিধবা পুত্রবধূ, আর এমন কপাল যে তার ঘরেও দুটো মেয়ে। একটা জোয়ান ছেলে থাকলেও না হয় একটা ভরসা ছিল। এখানেই বসতবাটিতে বাস করে কিছু কষ্টে তো নেই তারা। নেই নেই করেও লোহার সিন্দুকে সোনা আছে 40 ভরি, বেনারসি আছে 3খানা, রূপোর বাসন আছে 2 সেট, তামা কাঁসা পেতলও অগ্রাহ্য করবার মতো নয়। চুনবালি খসে গেলেও কেমন রমরমে কোঠা বাড়ি, দালান, 5খানা বড় বড় হলের মতো ঘরে 8খানা পালঙ্ক আছে সিংহমুখ পায়ার। বৈঠকখানায় 2টি সিংহাসন চেয়ার আছে, গালিচা আছে আনন্দ উৎসবে পাতবার জন্য, ঘর জোড়া শতরঞ্চি আছে 3টে, ফরাসের চাদর আছে, ঝাল লণ্ঠন আছে, গ্যাস লাইট আছে। কোনো একদিনের স্বাচ্ছন্দ্যের স্মৃতি হয়ে তোষাখানার অন্ধকারে শুয়ে আছে তারা। বহাল তবিয়তেই আছে। বিন্দুবাসিনী বছরে 3বার বার করেন সেগুলো। রোদ্দুরে দেন, ঝাড়েন, পোঁছেন, আবার তুলে রাখেন। একমাত্র পুত্র, বংশের একমাত্র তিলক, নীরদবরণের বিয়ের সময় সব ঝাড় জ্বালিয়েছিলেন 150 মোম দিয়ে। সব প্রজাদের খাইয়েছিলেন পরিতুষ্ট করে। গ্রামের সর্বশ্রেষ্ঠ গুরুস্থানীয়দের জন্যে সিংহাসন চেয়ার 2টো পাতা হয়েছিল কার্পেটের ওপর। মেয়ের বাড়ির কুটুম্বরা ফরাসের সাদা চাদরে শুয়ে গড়িয়ে আলস্য যাপন করে খুশি হয়েছিল বড় ঘরে মেয়ে পড়েছে বলে। তারপর অবশ্যই সব আলো একদিন নিভে গেল এই বাড়ির। বাপ বেটা আড়াআড়ি করে মারা গেল 1 বছরের মধ্যে। তারপর আরও কাণ্ড ঘটল দেশভাগ হয়ে। কালের প্রভাবে তার নিজের শোক যদি বা উপশমিত হলো, তবু বিন্দুবাসিনীর মনে হয় এই নতুন আতঙ্ক তার চাইতেও বেশি শোকাবহ। মারামারি, কাটাকাটি, অকারণ ত্রাস, কত কিছুই দেখলেন। গ্রাম শূন্য হয়ে গেল চোখের সামনে। ভয়ে, ত্রাসে, উৎকণ্ঠায় কতদিন কত রাত মুখে ভাত দিতে পারলেন না, রাত্রে ঘুমোতে পারলেন না। উতলা হয়ে তল্পিতল্পা গুছোলেন। তারপর মুসলমান প্রজাদের আশ্বাসেই আবার খুলে ফেললেন সব। ভয় যেমন এখানে আছে, তেমনি তো যেখানে যাবেন সেখানেও ভয় পিছনে লেগেই থাকবে। ভয় ছাড়া কোথায় একটি নিরাপদ ঠাঁই অপেক্ষা করে আছে তাদের 4টি অসহায় স্ত্রীলোকের জন্য? তবু এখানে নিজের বাড়িতে, ঘরেতে, জমিতে, জায়গাতে, ছোট্ট তালুকদারির আদায়ে ওয়াসিলে একমাত্র মুসলমানের ভয় ছাড়া আর তো কোনো ভয় নেই। আর মুসলমানের ভয় যে অন্তত তার জীবনে কত অমূলক, তার প্রমাণ তো তিনি আজকে পর্যন্ত পাচ্ছেন। ভেবে চিনতে, হালচাল দেখে তার প্রজাশ্রেষ্ঠ জামির মিয়াকেই তিনি ডেকে পাঠালেন। জোয়ান শরীরে আভূমি আনত হলো জামির। জামির, আর তো ভরসা হয় না বাবা, সব তো চলে গেল, আমাকে কি করতে বলো তুমি? জামির মাথা নিচু করে রইল, জবাব দিল না। বুকটা কেঁপে উঠল বিন্দুবাসিনীর। জামির চুপ কেন? জামিরের জোরেই তো ভয় ডর সামলে তিনি টিকে আছেন গ্রামে।
মা, অনেক পরে মুখ তুলল জামির। আপনি বরং সন্ধেবেলা সবাইরে ডাকেন একবার, বছির, কালু শেখ, জালালউদ্দিন। কেন জামির? বিন্দুবাসিনীর গলা কেঁপে উঠল। তুমি তো আমার একাই 100, তুমি ছাড়া আর আমার এখানে কি জোর আছে? জামিরের ছোট ছোট চোখ জলে ভরে উঠল। বড় বড় কাঁচা পাকা বাবরিতে দাড়িতে একটা ঝাঁকানি দিল সে। সব আল্লাহর মর্জি মা, সব আল্লাহর মর্জি। কিন্তু খোদার কসম, আমি কারো কথায় কান দেই নাই। আমার মন আজ পর্যন্ত এতটুকু হেলে নাই, না পয়সার লোভে, না তাগো গরম গরম বক্তৃতা শুই না। বিন্দুবাসিনী স্থির হয়ে রইলেন খানিকক্ষণ, তারপর বললেন, তোমার কথা আমি বুঝতে পারছি নে। মা গো, বাইরে থেইকা যে বড় বড় মিয়ারা সব আইছে দাসে, তারা মারামারি করতে কয়, লুটপাট করতে কয়। কইতে শরম লাগে, কয় যে সব হিন্দু মাইয়া লোক ধৈরা ধৈরা নিকা কর, বুড়া গুড়া মানিস না। ভয়ে বিন্দুবাসিনীর দাঁতে দাঁত ঠেকল। বললেন, তোমরা কি বলো? আমরা? জামির হতাশার ভঙ্গিতে মাথা নাড়ল। আমরা আর মাইন্সের মধ্যে নাই। দেশের ভালো ভালো মৌলবীরা পর্যন্ত সেই লগে মাথা লাড়ে। কমু কি? না মা, আপনি চইলাই যান। গ্রামের 15 আনি লোকই ওরা হাত কইরা ফেলাইছে টাকা দিয়া। পারলে আপনি আইজি চইলা যান। 60 দিদিমণিরা সব সমর্থ হইয়া উঠছে। বৌমারি বা বয়সটা কি? এই তো সেদিন ঘুমটা দিয়া আইলো এই বাড়িতে। হাতের পিঠে চোখ মুছল জামির। এরপরে আর কার ভরসায় মনকে প্রবোধ দেবেন বিন্দুবাসিনী? সারা দিন সারা রাত ধরে পুঁটুলি বাঁধল শাশুড়ি বউ। জামির বলল, লইয়া যাইতে দেব না কিছুই। গয়নাগাটি যা পারেন 4 জনেই পিন্দা লয়েন শরীরে। আলগা টাকা, জিনিস, সোনা যত কম পারেন সঙ্গে লয়েন। স্টেশনে কেমন ভিড়, কজন মরছে, কজন পড়ে থাকছে, কজন হেঁটে হেঁটেই পাড়ি দিচ্ছে সীমানা, কার ট্রাঙ্ক বাক্স ছিনিয়ে রেখেছে বদমাশ পুলিশের লোক, সব কিছুরই একটা ভয়াবহ মর্মান্তিক বিবরণ দিল সে। বলল, বুঝছেন মা, আইজকালকার বাজার খারাপ মাইনসেই ছাইয়া গেছে। কি আপনাগো হিন্দু আর কি আমাগো মুসলমান, দুই সমান। অতএব 2 নাতনি আর পুত্রবধূ নিয়ে রওনা হলেন বিন্দুবাসিনী। মস্ত মাঠের মধ্যে 2 দিকে 2 দড়ি দিয়ে লম্বা করে যাবার রাস্তা তৈরি করে দিয়েছে সরকার। হাজার হাজার লোক ঢুকছে সেই দড়ির ফাঁকে। চেপটে যাচ্ছে শিশু, চাপা পড়ছে গর্ভবতী স্ত্রীলোক। কারো মাথার ট্রাঙ্কের গুঁতোয় ভেঙে যাচ্ছে আরেকজনের মাথা। ফাঁকে ফিকিরে কে কার বৌঝির শরীরে হাত দিচ্ছে। কোমরে গোজা সঙ্গে নিবার নির্দিষ্ট পাথেয়টুকু শুষে নিচ্ছে কেউ। এরই মধ্যে ছেঁচড়ে মেচড়ে 2 দিনের অস্বাভাবিক কষ্টে প্রায় মৃতপ্রায় অবস্থায় পাকিস্তানের মাটি ছেড়ে হিন্দুস্থানের মাটিতে বিন্দুবাসিনী পা রাখলেন। না, কেউ পড়ে থাকেনি বা মরেও যায়নি। তারপরে গ্রামেরই আরও 10-12টি রিফিউজি পরিবারের সঙ্গে মিশে হাঁটতে লাগলেন পাকা সড়ক ধরে। দলের সবাই মোটামুটি প্রায় চাষি শ্রেণীর, তার মধ্যেই যায় ইতর বিশেষ। এরা প্রথমে বনগাঁ স্টেশনে এসে তল্পিতল্পা নামিয়ে 1 রাত বাস করল। তার পরের দিন কতকগুলি ভুঁইফোড়ের চোখ রাঙানিতে টিকতে না পেরে উদ্ভ্রান্তের মতো আবার হাঁটতে আরম্ভ করলো রাস্তায়। হাঁটতে হাঁটতে মস্ত এক আমবাগানে এসে থামল তারা। প্রকাণ্ড চাতাল বাঁধানো জায়গা। কে জানে, সৈন্যদের ছাউনি পড়েছিল হয়তো যুদ্ধের সময়। সেই চাতালেই নামানো হলো ছেঁড়া কাঁথা, টিনের সুটকেস, লেপ, তোশক, বালিশ, মাদুর, যার যার সামান্যতম পুঁজি। বিন্দুবাসিনীর ট্রাঙ্কটিও নামানো হলো সেখানে। নাতনি দুটি ফুলে ফুলে কাঁদতে লাগলো। পুত্রবধূ বলল, মা, আর পারি না। বিন্দুবাসিনী বললেন, এই তো সবে শুরু। সঙ্গের প্রায় সব জিনিসই তিনি খুইয়ে এসেছেন। কোমরের লম্বাটে থলিতে 300 টাকা ছিল, তা গেছে। লজ্জার মাথা খেয়ে শাশুড়ি বউ গলায় হার পরে এসেছিল 17 ভরির, তা গেছে।
দুই নাতনির হাতে ঢলঢলে 16 গাছা চুড়ি, মকরমুখ বালা, কোমরে সোনার পটি, কানে ভারী পার্সি মাকড়ি, গলায় মপচেন। প্রায় কিছু নিয়েই তিনি পৌঁছতে পারেননি হিন্দুস্থানে। অমন সোনার বাড়িঘর, জিনিসপত্র, বাসন কোসন, খাট পালঙ্ক সবই তো ফেলে এসেছেন কোন অনিশ্চিতের অন্ধকারে। কেবল সোনাটুকু আনতে চেষ্টা করেছিলেন পথের সম্বল হিসেবে, তাও গেল। সঙ্গে পুরুষ নেই, যে যা বলেছে তাই সই। ভয়ে চকিত হয়ে সব খুলে দিয়েছেন বিন্দুবাসিনী। নিক নিক, প্রাণে বাঁচিত, মানে বাঁচিত। কোনো রকমে একবার হিন্দুদের আশ্রয় পৌঁছলে আর কিসের ভয়। কত স্বেচ্ছাসেবক, কত দয়ালু প্রতিষ্ঠান আছে যেখানে সেখানে ছড়ানো। পৌঁছনো মাত্র সব অন্ধকার স্বচ্ছ হয়ে যাবে। অতএব কেবল স্ত্রীলোকের বহন করবার যোগ্য ছোট্ট ট্রাঙ্কটি প্রায় খালি হয়ে ড্যাং ড্যাং করে সীমানা পার হলো তাদের সঙ্গে। কী লাভ! আমার কাকা তো আছেন কলকাতা ঝামাপুকুর লেনে, তাদের একটি খবর পাঠালে কি আমাদের নিয়ে যান না এসে? উত্তরা চোখের কোণ আঁচল দিয়ে মুছল। বিন্দুবাসিনী বললেন, চিঠি তো 3খানা লিখেছিলে, জবাব দিল কই? তা তো সত্যি, কতবার কত বিপদের কথাই তো জানিয়েছে উত্তরা, একবারও তো তাকে আহ্বান করেননি তিনি। রিফিউজিদের কে ঠাঁই দিতে চায়? কান্না ভাসা মুখ আঁচলে ঢেকে বউ চাতালের সিমেন্টে গা ঢেলে দিল। মিলু বুলুর মুখে কথা নেই, ভয়ে লজ্জার অসম্ভ্রমে স্তব্ধ হয়ে গেছে তারা। বিন্দুবাসিনী মন শক্ত করে চিন্তা করতে লাগলেন কি উপায় করা যায়। মাথাটা ঘুরে উঠল, তিনিও চাতালে শুলেন। সন্ধে হয়ে এলো, কার্তিকের হিম নামল বাগানে, খোলা মাঠে শরীরে নামল বরফের স্রোত। 12টি পরিবারের গড়পড়তা 4-12-48টি বাচ্চা সেঁটে রইল মায়েদের বুকের মধ্যে মুখ গুঁজে। শিশুরা স্তন টেনে টেনে শুকনো চামড়া ছিঁড়ে দিল। স্ত্রী পুরুষের শ্রান্ত ক্লান্ত সারাদিনের অনাহার ক্লিষ্ট এক একটি দেহ এক একটি কাটা গাছের মতো ধরাস ধরাস পড়ে গেল মাটিতে। এর চেয়ে বাড়িতে থেকে আমাদের মরাও ভালো ছিল মা, বউ আবার ফুঁপিয়ে উঠল নির্ঘুম চোখে। অনেক রাত্রিতে ছোট নাতনি 10 বছরের তাজা মেয়ে বুলু গুটিসুটি এগিয়ে এলো ঠাকুমার কাছে। 2 হাতে তাকে বুকের উত্তাপে টেনে নিতে গিয়ে চমকে উঠলেন তিনি। এ কি, গা যে পুড়ে যাচ্ছে, ইস, নিঃশ্বাস যে আগুন! ভয়ে ত্রাসে বুলুর মা উঠে বসল গায়ে আঁচল জড়িয়ে। ওপাশে মিলু ঘুমোতে ঘুমোতে এগিয়ে গেছে কার বিছানার কাছে। অন্ধকার হাতড়ে হাতড়ে তাকে টেনে আনতে গিয়ে অনুভব করল এগিয়ে যায়নি, কে যেন আস্তে আস্তে ঘুমন্ত মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। হাতের সঙ্গে হাত ঠেকে হঠাৎ একটি রূঢ় কড়া পুরুষ হাত আঁতকে সরে মিশে গেল ঘন অন্ধকারে। কেঁপে উঠে উত্তরা মেয়েকে সাপটের কাছে টেনে নিয়ে এলো। পরের দিন সকালে রিলিফের লোকেরা এলো, লিখে নিল নাম ধাম ঠিকানা। প্রত্যেক শিশুকে 2 ছটাক দুধ দিল, সাবালকদের দিল চিঁড়ে গুড়। আশ্বাস দিল কেউ, কেউ ধমকালো, কেউ কেমন চোখে তাকালো। বিন্দুবাসিনী আর তার বউ ও 2 মেয়ে নিয়ে ভিক্ষুকের মতো পাত্র হাতে গ্রহণ করলো সেই আহার্য। সারাদিন জ্বরে ধুকলো বুলু, সারাদিন কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলল মিলু। অন্যান্য সহযাত্রীরা তারই মধ্যে যার যার জায়গায় খড়ি দিয়ে তার তার সীমানা এঁকে হাঁড়ি করা নিয়ে সংসার পাতল। ছেলেপুলেরা সারা আমবাগান মুখরিত করলো খেলাধুলোর আনন্দে। মেয়েরা উকুন বাজতে লাগলো পরস্পরে। কেউ কেউ কাঠকুটো জড়ো করে খিচুড়ি বসালো। ট্যাঁকের পয়সা খরচ করে তাদের বড় বড় ছেলেরা কিংবা স্বামীরা খোঁজ খাঁজ করে চাল ডাল কিনে নিয়ে এসেছে কোথা থেকে। পুরুষেরা বেরুলো কাজকর্মের সন্ধানে। রিফিউজি সার্টিফিকেট নেওয়া আছে, তারা যে ক্যাম্পও মেরে আসেনি সেই কথা প্রমাণ আছে, আছে ছাড়পত্রের জোগাড়, চাষি বলে সরকারের কাছে চাষের জমির আবেদন, আরও কত কী। কেউ বা এর মধ্যে ঘরামির কাজে গিয়ে বহাল হলো দ্বিগুণ রোজায়। কোনো জোয়ান মেয়ে হঠাৎ কোনো বাড়ির ঠিকের কাজ পেয়ে গেল।
ছোট ছোট ছেলেগুলো পানির দোকানে বিড়ির দোকানে ঘুরতে লাগলো ফুড ফরমাইশের আশায়। ছেঁড়া ফ্রক উকুন মাথা ছোট মেয়েগুলো ভিক্ষে করতে বেরোলো পথে। কেবল বিন্দুবাসিনী খুঁজে পেলেন না কোনো পন্থা। আবার রাত হলো, আবার সকাল, আবার রিলিফের লোক, আবার সেই চিঁড়ে গুড় আর 2-6 নীলচে দুধ সরকারের। তারই মধ্যে একটুখানি এই যা তফাৎ যে মোটা সোটার সামনের দাঁত দুটি ঈষৎ উঁচু, পরনে খদ্দর, কাছা ছাড়া গেরুয়া চাদর গায়ে এক সন্ন্যাসী ভদ্রলোকও এসেছেন সঙ্গে। প্রশান্ত চোখে তাকালেন সকলের দিকে। আস্তে আস্তে করুণ হয়ে এলো তার চোখ। ঝুঁকে পড়ে মোহাচ্ছন্ন বুলুকে স্পর্শ করলেন, তারপর জিভ দিয়ে চুকচুক শব্দ করে মাথা নাড়লেন। আর এইটুকু সহানুভূতিতেই বিন্দুবাসিনীর চোখ সজল হয়ে এলো। শোনা গেল রিফিউজিদের সুখ সুবিধের জন্যেই ইনি জীবন উৎসর্গ করেছেন। সেবা ধর্মই তার ব্রত, একটি আশ্রমও প্রতিষ্ঠা করেছেন এজন্যে। বউ বলল, মা, ওকে আমাদের কথা বললে হয় না? বিন্দুবাসিনীও সেই বিষয়ে চিন্তা করছিলেন। নাতনির জ্বর তপ্ত মাথাটি তার মার কোলের ওপর রেখে আস্তে আস্তে তিনি উঠলেন। একটু নিভৃতে গিয়েই বললেন সব কথা। চোখ বুজে ভদ্রলোক শুনলেন সব মনোযোগ দিয়ে। পরের দিনই বেলা 2টোর সময় একখানা জিপ এসে দাঁড়ালো আমতলার কাঁচা রাস্তায়। এক ঝাঁক শিশু আর পুরুষ দৌড়ে গিয়ে ভিড় করলো সেখানে। কি জানি কি নতুন আলো, নতুন আশা বহন করে এনেছে এই গাড়ি, কে জানে। বুলু তখন হেঁচকি টানছে নিঃশ্বাসের কষ্টে। চোখ মুছে বিন্দুবাসিনী আর উত্তরা 2 মেয়ে নিয়ে উঠে বসলো সেই গাড়িতে। সূর্য পশ্চিমে হেলল। দুরন্ত জিপ বনগাঁয়ের আম জাম জারুলে ঢাকা মসৃণ পিচের রাস্তা বেয়ে দুপাশে নিচু জমিতে ধান ক্ষেত, পাট ক্ষেত, ভুট্টার জঙ্গল পেছনে ফেলে কলকাতা পৌঁছলো। আশ্রমটি একেবারে নিরালা নিভৃত কোণে। স্থানটি কলকাতার কোন অংশে কে জানে। গঙ্গা একেবারে 1.5 হাত দূরে। পতিতোদ্ধারিণী গঙ্গে মিষ্টি একটি হাওয়ার ঝাপটা লাগলো চোখে মুখে। এই আমার আশ্রম। সন্ন্যাসী ভদ্রলোক বিনয়ে অবনত হলেন। দেখুন ভালো লাগে কি না, কয়েকদিন কাটান, তারপর সুযোগ সুবিধে মতো। বিন্দুবাসিনী কৃতজ্ঞ চোখে তাকালেন শুধু। কথা বলবার মতো মনের অবস্থা ছিল না তার। নাতনিকে নিয়ে তাড়াতাড়ি ঘরে এসে বিছানা পেতে শুইয়ে দিলেন। কাতর হয়ে 1 ফোঁটা ওষুধ প্রার্থনা করলেন। নিশ্চয়ই। ভদ্রলোক তক্ষুনি নিয়ে এলেন ডাক্তার। টিপে টুপে মাথা নেড়ে ওষুধ দিলেন তিনি। কত কষ্টের পর একটুখানি আরাম। আমতলার নিরাশ্রয় মাঠের বদলে এমন সুন্দর দালান কোঠা বাড়ি। ওইটুকু আয়াসেই হাজার দুর্ভাবনা সত্ত্বেও অধিক রাত্রিরে বসে থাকতে থাকতে ঢুলুনি এলো একটু শাশুড়ি বউয়ের চোখে। আর ঘুম ভাঙল কাক ডাকলে। দুজনেই উঠে বসলো ধর্মরিয়ে। দুজনেই একসঙ্গে হাত রাখলো বুলুর বুকে। নিস্পন্দ হয়ে ঘুমোচ্ছে। না, আর কোনো কষ্ট নেই তার, কোনো উত্তাপ নেই, কোনো যন্ত্রণা নেই। মহানিদ্রা শান্তি দিয়েছে তাকে। উত্তরা আর্তনাদ করে উঠল। চকিতে ঘুম ছুটে উঠে বসল মিলু। বিন্দুবাসিনী জানলা দিয়ে ভোরের আকাশে তাকালেন। দিন 7 পরে সেই সন্ন্যাসী ভদ্রলোক, কেশবানন্দ যার নাম, তিনি বললেন, এই নিন আপনার ইয়াররিং বিক্রির 25 টাকা। কিন্তু এই সামান্য টাকাতে আর কদিন চলবে? তার চেয়ে আপনার বৌমাকে কোনো একটা কাজে ভর্তি করে দিন। বুদ্ধি তো ভালোই, কিন্তু ও কি কাজ করবে? ও কি লেখাপড়া জানে? একটু ইতস্তত করে বিন্দুবাসিনী বললেন, ঘর সংসার করা ছাড়া ও তো আর কিছু। তাই তো, সেসব কাজের কথাই তো আমি বলতে চাইছি। এক ভদ্রলোকের বাড়িতে তার 2টি মাহারা মেয়ের জন্য কোনো একজন সম্ভ্রান্ত মহিলা চাইছিলেন উনি। ঝিয়ের কাজ? না না, তা কেন, গভর্নেস। ইংরেজিতে গভর্নেস বলে। অত্যন্ত শিক্ষিত মেয়েরাই কলকাতা শহরে এসব কাজ করেন। কেননা মেয়েদের রক্ষণাবেক্ষণ, শিক্ষা দীক্ষা, ভদ্রতা, সভ্যতা, আদব কায়দা এসবই তো শেখাতে হয় তাদের। তবু বিন্দুবাসিনীর দ্বিধা কাটল না। উত্তরা লাফিয়ে উঠল।
হ্যাঁ মা, কিছু আপত্তি করবেন না আপনি, এ কাজ আমি নেব। শেষে কি তুমি? বিন্দুবাসিনীর গলা ভেঙে এলো। উত্তরা বলল, আপনি মিছিমিছি মন খারাপ করছেন। কাজ করে মাইনে নেব, তাতে কি সম্মান যায়? এখানে এভাবে এমন নিঃসম্বল হয়ে আর কদিন থাকতে পারবো আমরা? তা তো সত্যি, এর উপরে আর বলবার কি থাকতে পারে। দুদিন পরে কেশবানন্দ সব ঠিকঠাক করে উত্তরাকে নিয়ে গেলেন কাজে ভর্তি করে দিতে। ফিরে এলেন একা একা। একা যে? বৌমা, বৌমা কই? বিন্দুবাসিনী ছুটে এলেন। বৌমা রইলেন, আজ থেকেই লেগে গেলেন কাজে। খুব পছন্দ হয়েছে তার কাজ। মাইনে অতি চমৎকার, আপাতত 75। 1 মাস পরে আরও 10 টাকা বাড়িয়ে দেবেন বললেন। আপনি কিছু ভাববেন না মা, একটুও মন খারাপ করবেন না, এর চেয়ে ভালো আর কি হতে পারত। বিন্দুবাসিনী মুখ নিচু করে রইলেন। এই যে, এই নিন। হঠাৎ মনে পড়ল। গেরুয়ার আঁচল থেকে 2খানা 10 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, কিছু আগাম নিয়ে এলাম। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? বিন্দুবাসিনী হাত বাড়িয়ে টাকাটা নিতে নিতে বললেন। 14 বছরের ভরা যৌবন বাড়ন্ত মিলু কাছে এসে দাঁড়ালো। মার ঠিকানা কি? ঈষৎ থমকালেন কেশবানন্দ। তারপর সহাস্যে বললেন, বড্ড মন কেমন করছে না? আচ্ছা দাঁড়াও, একটু চিন্তা করে। আমি তোমাকে কথা দিচ্ছি, পরশু কি তরশু নাগাদ হয় তোমার মাকে নিয়ে আসবো এখানে, নয় তোমাকে নিয়ে গিয়ে দেখিয়ে আনবো। গাড়িটা চড়ে টুক করে যাবে আর আসবে। তারপর ঠাকুমার গলা জড়িয়ে ধরে শুয়ে শুয়ে রাত্রিরে সব বলবে। আর ঠাকুমা তখন আমার আশ্রয় ছেড়ে, আমাদের ছেড়ে নিজের জন্য নতুন বাড়ির খোঁজে লেগে যাবেন। নিজের রসিকতায় নিজেই উদার গলায় হেসে উঠলেন। বিন্দুবাসিনীও হাসলেন একটু। হাসি থামিয়েই গম্ভীর হলেন কেশবানন্দ। আমি বলবো কি মা, কর্তাটি চমৎকার, বৌমা সুখে থাকবেন। ওর বাপের বয়সী ভদ্রলোক তো। তা বাপের বয়সী বই কি, রাজীবলোচন সরকার তো আজকের লোক নন। এই কেশবানন্দই তো তার কাছে এই কাজ করছে আজ 16 বছর, ডান হাত বাঁ হাত। ঢুকেছিল যৌবনে, প্রৌঢ়ত্বের দরজায় এসে চুল পাকালো। মাঝে মাঝে পেছন ফিরে তাকায় কেশব। মা নেই, বাপ নেই, জ্যাঠার অন্যে প্রতিপালিত সচ্চরিত্র অনাথ বালক। লেখাপড়ায় পরিষ্কার মাথা, বুদ্ধিতে তীক্ষ্ণ। কিন্তু কী লাভ হতো সেই চরিত্র নিয়ে গ্রন্থকীট হয়ে বেঁচে থেকে? দুমুঠো অন্যের জন্য তো দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো। বাজে। রাজীবলোচন উদ্ধার করেছেন তাকে, সুখের রাস্তা বাতলে দিয়েছেন। ঢুকেছিল সামান্যতম কর্মচারী হয়ে 24 টাকা মাইনেতে। আর আজ কেশবানন্দ কোথায়? ব্যাংকে যার লক্ষ টাকা জমা আছে, যার অবলা বান্ধব সমিতির আয়ই মাসে 2000 টাকা, সরকারি সাহায্য যার হাতের মুঠোয়, চোরা কারবারের প্রসিদ্ধ ধনী রাজীবলোচনের যে প্রধানতম কি? এখানে সে কুট করে একটা পিঁপড়ের কামড় লাগে বিবেকে। সহসা কত ভয়, কত ত্রাস, কত চোখের জলে ছবি হয়ে ভেসে ওঠে চোখে। আশ্চর্য, ওখানে গিয়েই যেন কি বুঝে ফেলে ওরা। তাকিয়া ঠেস দিয়ে কর্তার অসম্বৃত সিল্কের লুঙ্গি আর হাত কাটা গেঞ্জি দেখেই দাঁড়িয়ে পড়ে পর্দা ধরে। আর সেদিকে তাকিয়ে কর্তা, যাকে প্রায় প্রত্যেক রাত্রিতেই কেশবানন্দের নিত্য নতুন শরীর যোগান দিতে হয়, তার চোখ আতুর হয়ে ওঠে লোভে। রিফিউজিরা এসেই আরও সুবিধে হয়েছে। বোকাগুলো, বাঙালগুলো, ওদের ভোলাতে যদি এক দাঁতের বুদ্ধিও খরচ করতে হয়, একটু মিষ্টি কথা বললেই কেমন নির্ভর করে বিশ্বাস করে। উদাস উদ্ভ্রান্ত চোখে কেমন পায়ে পায়ে চলে আসে নতুন আশায় আলোকিত হয়ে। মোড়ো, নির্বোধ, এদের তো এই হবে, এই হওয়া উচিত। এই তো উত্তরা, 31 বছরের আঁটো জোয়ান মেয়ে। কালো হলে কি হয়, কি সুন্দর, কি লাবণ্য, যেন 19 বছরের যুবতী। এলো তো। অচেনা বলে কতটুকু দ্বিধা করলো সে। বাঁ হাতে চোখের জল মুছে ডান হাতে বাবা বলে হাত ধরল অনায়াসে।
আর কেশবানন্দ, রিফিউজিদের যিনি ত্রাণকর্তা, আশ্রয়দাতা, কেমন অকাতরে আহুতি দিয়ে এলো তাকে শ্রীযুক্ত রাজীব লোচন সরকারের কামনার যজ্ঞে। বাঘের মুখে ভয়ার্ত হরিণের দৃষ্টি কে কবে দেখেছে, কিন্তু তা যে কেমন কেশবানন্দ তা জানে। পরের দিন সকালে কেশবানন্দ অফিস ঘরে গিয়ে পারাবত ফিল্ম কোম্পানিতে বন্ধু শশীশেখরকে জরুরি ফোন করল। আর দুপুরেই সে টেরি বাগিয়ে পান খেয়ে ভয়েলের পাঞ্জাবি গায়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে ছুটে এলো অবলা বান্ধব সমিতিতে। পারাবত ফিল্মে সে মেয়ে জোগাড় করে। দরজা ভেজিয়ে মুখোমুখি চেয়ারে বসিয়ে কেশবানন্দ বলল, তোমাদের বাস্তুহারার বেদনার নায়িকা পেয়েছ? আর শালা নায়িকা, কচি খুকি জোগাড় করতে দম বেরিয়ে গেল আমার। সবেই যুবতী গোলাপ সুন্দরী, এখন পাই কোথা বলো দেখি? আমি দিতে পারি মাইরি, কিন্তু শর্ত আছে অনেক। শোনো। খুব নিচু গলায় একটি একটি করে সব শর্ত শোনালো সে। শশীশেখর বলল, বহুত আচ্ছা, মেয়ে দেখাও। দেখা হলো মেয়ে। শশীশেখর লাফাতে লাফাতে চলে গেল। পরের দিন মিলুর কাছে তার মাকে দেখাতে নিয়ে যাবার প্রতিজ্ঞা রক্ষা করলেন কেশবানন্দ। বিন্দুবাসিনী বললেন, বৌমাকে একদিন নিয়ে আসবার কথা বলবেন দয়া করে। নিশ্চয়ই, দেখুন না আজই নিয়ে আসি কি না। একটুও অস্থির হবেন না আপনি। ভয় কি, ভাবনা কি, আমি তো আছি। জাম রঙের তাঁতের শাড়ি পরা, কালো চুলে ঘেরা ফর্সা ফুটফুটে মুখ নাতনির দিকে তাকিয়ে জল ভরা চোখে বিন্দুবাসিনী অস্ফুটে কৃতজ্ঞতা জানালেন। হুশ করে খোলা জিপ গলি ছাড়িয়ে বড় রাস্তায় এসে পড়ল। বেলা 10টার কলকাতা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মিছিল, লক্ষ লক্ষ যানবাহনের স্রোত। হাঁ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো মিলু। কত বেঁকলো, কত ঘুরলো, কত অলিগলির প্যাঁচ খুলতে খুলতে একসময় চমক ভাঙল তার। গাড়ি থেমেছে, নামতে হবে। কিন্তু এ কি অদ্ভুত ধরনের চোরাগলির অন্ধকার। জরাজীর্ণ বাড়িগুলো কঙ্কালের মতো হাঁ করে আছে দুপাশে। কাঁচা নর্দমার পচা গন্ধ উঠছে থেকে থেকে। এখানেই বিভৎস রাস্তায় থাকেন নাকি তার মা? বুকটা যেন কেঁপে উঠল আতঙ্কে। রাস্তা থেকে কাঠের নড়বড়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। চোরের মতো পা টিপে টিপে সন্তর্পণে সেই সিঁড়ি বেয়ে তাকে নিয়ে ওপরে এলেন কেশবানন্দ। সরু নোংরা পানির পিক ফেলা চিক ঘেরা রেলিংওয়ালা লম্বা বারান্দা ঘিরে একটার পর একটা ঘর। একদম শেষের ঘরে এসে ঢুকলো তারা। হন্তদন্ত হয়ে বিছানা থেকে উঠে বসলো এলোমেলো শশীশেখর। আরে এসো এসো, বসো। কোমরে কাপড় আঁটল সে। মিলু শিহরিত হলো। মা কই? গলায় যেন কান্না ফুটে বেরোলো তার। তুমি বসো, আমি এক্ষুনি ডেকে আনছি মাকে। কেশবানন্দ বেরিয়ে এলেন ঘর থেকে। ত্রস্ত হাতে তৎক্ষণাৎ ঘরের খিল এঁটে দিল শশীশেখর। মিলু ভয়ে ছুটে এলো দরজার কাছে। শশীশেখর সহাস্যে ডান হাতের মুঠোয় তার আর্তনাদ উদ্যত মুখটি চেপে ধরে বাঁ হাতের আলিঙ্গনে টেনে নিয়ে এলো বুকের কাছে। কাল থেকে মিলুকে রাখবার জন্যই এই পাড়ায় এই বাড়ি ভাড়া নিয়েছে সে। কিছুকাল তার ট্রেনিং পিরিয়ড চলবে তো। বিষ দাঁত না ভেঙে, কান্না না থামিয়ে এসব বুনো জঙ্গলি দিয়ে তো কাজ হবে না। 3 দিনে পাড়ার স্ত্রীলোকেরা ঠিক করে দেবে ওকে। এমন কত কত সতী দেখেছে শশীশেখর, কয়েকদিনেই সব ঢিট। সব শেয়ালের এক রা। ততক্ষণে আশায় আশায় অপেক্ষা করতে লাগলেন বিন্দুবাসিনী। কে জানে, মেয়ের সঙ্গে তার মাও হয়তো আসবে। একবার ঘরে গেলেন, একবার বাইরে এলেন। ছাতে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যতদূর দৃষ্টি চলে। নাতনি ফিরে না আসা পর্যন্ত সোয়াস্তি নেই তার। আর ওদিকে পুরো বেগে জিপ চালিয়ে ছুটে আসতে আসতে কেশবানন্দ ভাবলেন, সব ব্যবস্থাই খুব ভালো হলো। এখন বুড়িটাকে কোনো মতে বিদায় করতে পারলেই হাতের ময়লা ঝাড়তে পারি। মা আর মেয়ের জন্যই ওই বাহুল্যটাকে 9 দিন বসিয়ে খাওয়াতে হলো। আশ্রমে এসেই দরাজ গলায় ডাক ছাড়লেন, কই মা, কই? শিগগির চলুন। দ্রুত পায়ে বেরিয়ে এলেন বিন্দুবাসিনী। কোথায়?
আপনার বৌমার কাছে। আর কোথায়? মায়ায় পড়ে বুড়ো বয়সে আমারও কম শাস্তি হয়নি। প্রশান্ত মুখে হাসলেন তিনি। বৌমার কাছে? মেয়েকে তো ছাড়লেনই না, না খাইয়ে মাকেও চাই। বুড়ো কর্তা পাঠিয়ে দিলেন আমাকে। বললেন, নিয়ে আসুন মার যখন মর্জি। আমি ভেবেছিলুম নিজে গিয়ে নেমন্তন্ন করে সসম্মানে একদিন নিয়ে আসবো, তা আজ না হয় অমনিই আসুন, ভালোই হলো। আপনিও ঘর বাড়ি লোকজন সব দেখে শুনে নিশ্চিন্ত হন। তাছাড়া আর একটা সুবিধের প্রস্তাবও করেছেন সেই ভদ্রলোক। মস্ত বাড়ি তো, ওনার গ্যারেজের ওপরের ঘরটা যদি আপনার পছন্দ হয় তাহলে উনি বিনা ভাড়ায় ছেড়ে দিতে পারেন। বিন্দুবাসিনী আর দেরি করলেন না, তাড়াতাড়ি উঠে এলেন গাড়িতে। পেছনে বসতে যাচ্ছিলেন। কেশবানন্দ বললেন, সামনেই বসুন না, আবার এক্ষুনি তো নামতে হবে। এসব গাড়িতে নামা ওঠায় যা কষ্ট। বেলা 11টার ঝলমলে রোদ্দুরে আবার ছুটল খাকি রঙের জিপ। লম্বা লম্বা রাস্তা পেছনে ফেলে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলল। কি বিরাট শহর কলকাতা, কি অগণিত জনস্রোত। প্রথমটা বিন্দুবাসিনী তার নাতনির মতোই হাঁ করে দেখতে লাগলেন। শেষে ক্লান্ত শরীরে পিঠে হেলান দিয়ে একটু তন্দ্রা এলো। আস্তে আস্তে গাড়ি শহরের রাস্তা ছাড়িয়ে, লোকালয় ছাড়িয়ে অনেক দূরে চলে এলো। আরও অনেক মাইল ডিঙিয়ে ঝোপঝাড় জঙ্গল কত কিছু পেরিয়ে কোনো এক নির্জন প্রান্তরে এসে তারপর মুহূর্তের জন্য নড়ে উঠল একটু। হঠাৎ বিন্দুবাসিনীর তন্দ্রাচ্ছন্ন আলগা শরীরে যেন ধাক্কা দিলে কে। চলন্ত গাড়ি থেকে অত জোরে ছিটকে পড়ে যেতে যেতে বাঁচবার আশায় আকুল আগ্রহে হাত বাড়ালেন তিনি কেশবের দিকে। একটি অস্ফুট প্রার্থনাও ফুটল হয়তো, কিন্তু বোঁ বোঁ শব্দে মোড় ফিরে চরম শক্তিতে কোথায় যেন মিলিয়ে গেল গাড়ি। মস্ত একখণ্ড পাথরের ওপর এসে আছড়ে পড়ল তার কাঁচা পাকা চুলে ভরা সুডোল মাথাটি। ভারী শরীর মাটিতে লুটোল। এক ঝলক কাঁচা রক্ত রঙিন করে দিলে সেই বহুকালের ধূলি ধূসরিত তামাটে পাথর। ওইটুকু সময়ের মধ্যেই বিন্দুবাসিনী কাকে দেখলেন? স্বামীকে? ছেলেকে? সদ্যমৃত নাতনিকে? কাকে? কে এসে দাঁড়ালো তার মৃত্যু শিয়রে? তবে তারা কই? তার বৌমা, উত্তরা, তার বুকের মানিক, চোখের আলো একমাত্র নাত্রী মিলু, মৃণালিনী? কোথায়? কত দূরে, কত দূরে তাদের ফেলে যাচ্ছেন তিনি? রোদ বাড়ল, তেজ বাড়ল। আকাশের মাঝখান থেকে রঞ্জন রশ্মি ফেলল জ্বলন্ত সূর্য। পাথরের বালিশে মাথা রেখে মাটির বিছানায় শুয়ে নিস্তব্ধ হয়ে পড়ে রইল বিন্দুবাসিনীর সুগঠিত সুঠাম দেহ। অনেক অনেক বেলায় কত দূরের কোন গ্রাম থেকে একটি নেড়ি কুকুর এসে শুঁকতে লাগলো তাকে। আর তারও অনেক পরে যখন সূর্য পাটে নামল, তখন সারি সারি পিঁপড়েরা বেরিয়ে এলো রক্তের গন্ধ পেয়ে। লক্ষ লক্ষ কোটি কোটি। দেখতে দেখতে বিন্দুবাসিনীর নাকে, মুখে, চোখে, শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ল তারা।